তালপুকুর গ্রামে সন্ধ্যা নামছে ধীরে ধীরে। মাঠের কাজ সেরে কৃষকরা ফিরে আসছে কাঁধে লাঙল তুলে, মাথায় মাতলা চাপিয়ে। রাখালেরা গরু ছাগল নিয়ে ফিরছে গৃহপথে। চারদিক তখন গোধূলির আলোয় ভরে উঠেছে। এই গ্রামে আধুনিকতার ছোঁয়া নেই, বিদ্যুতের বাতিও জ্বলে না। সন্ধ্যার পর গ্রাম ভরে ওঠে কেবল কেরোসিনের আলো আর ঝিঁঝি পোকার ডাকে। এই গ্রামেই জন্ম সমীরণের। পড়াশোনায় ছোটবেলা থেকেই ভালো ছিল সে। এখন চাকরির কারণে দূরে থাকে, তবে গ্রামবাসীরা এখনো স্নেহ করে তাকে মনে রেখেছে। দীর্ঘ 3 বছর পর কিছুদিনের ছুটি নিয়ে এবার সমীরণ ফিরেছে নিজের বাড়িতে। বাড়িতে ফিরে তার মনে হলো ছোটবেলার স্মৃতির টান আবার যেন ডাকছে। তাই মাকে বলল, মা, আমি একটু অবনী দাদুর চায়ের দোকানে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরব। তালপুকুর গ্রামটার নাম হয়েছে বড় একটা পুকুরের জন্য। গ্রাম জুড়ে সেই পুকুরের খ্যাতি কম নয়। আকারে যেমন প্রকাণ্ড, তেমনি গভীরতাও অজানা। বছরে একবার এখানে মাছ ধরার প্রতিযোগিতা হয়, আর প্রায় টিকিট কেটে দূর দূরান্তের লোক আসে মাছ ধরতে। পুকুরটার ঠিক মুখেই রয়েছে অবনী দাদুর চায়ের দোকান। ছোটবেলায় সমীরণ প্রায়ই আসতো এখানে। চা তো বটেই, মাছ ধরার নানান সামগ্রীও পাওয়া যেত তার দোকানে। চায়ের দোকানে ঢুকতেই সমীরণের চোখ পড়ল কয়েকজন পরিচিত মুখের দিকে। নিতাই, পচা আর গোবিন্দ, ছেলেবেলার বন্ধু। আরও ছিলেন গ্রামের বয়স্ক রামহরি আর ভট্টাচার্য কাকা। সবাই মিলে দোকানের বাইরে মাচায় বসে গল্প করছিলেন। পুকুরের গেট তখন বন্ধ। সন্ধ্যার পর আর মাছ ধরার অনুমতি নেই, তবে অবনী দাদুর দোকান রাত অবধি খোলা থাকে। গ্রামের আড্ডা এখানেই জমে। সমীরণকে দেখে গোবিন্দ হেসে উঠল। আরে সমীরণ, আর চাকরি পেয়ে তো একেবারে হারিয়ে গিয়েছিলি রে। হেসে বসে পড়ল সমীরণ, বলল, চাকরির জায়গাটা অনেক দূরে। সরকার থেকে কোয়ার্টার দিয়েছে বটে, তবে ওখান থেকে বাড়িতে আসতে গেলে অনেক ঝামেলা। কম করে 7 দিন সময় লাগে, তাই আর বারবার আসা হয়ে ওঠে না। অবনী দাদু চায়ের পেয়ালা বাড়িয়ে দিয়ে স্নেহের স্বরে বললেন, তা ভালো আছিস তো বাবা? মাঝে মধ্যেই তোর কথা বলি, শহরে গিয়ে আমাদের ভুলে যাসনি যেন আবার। তা হয় নাকি দাদু? শৈশবের দিনগুলো কি ভোলা যায়? যত দূরেই থাকি, মনে তো সবসময় তালপুকুরই থাকে। কথা চলতে চলতে চায়ের কাপে চুমুক দিল সবাই। কিছুক্ষণ গ্রামের খুঁটিনাটি নিয়ে আলাপ হলো। তারপর পচা বলল, শোন সমীরণ, রাতের বেলা বনপাড়ার মোড়ে পৌঁছে আমরা ডান দিকে যাব, আর তুই যাবি বাঁ দিকে। তবে মনে রাখিস, তোদের বাড়ি যাওয়ার পথে কালীখোলার যে মাঠটা আছে, ওটা কিন্তু এখন আর ভালো জায়গা নেই। কেন, কি হয়েছে? আগে তো আমরা ওই মাঠেই কত খেলাধুলা করেছি। গত বছর মাতব্বর ভূপতি সামন্ত আর তার ভাই নৃপতি সামন্ত সম্পত্তি নিয়ে ঝগড়া করে। পরে দুজনার মৃতদেহ পাওয়া যায় ওই মাঠেই। কে মেরেছিল জানা যায়নি আজও, তবে তারপর থেকে অনেকেই বলছে রাতে নাকি অদ্ভুত সব দৃশ্য দেখা যায়। কেউ কেউ দেখেছে মুন্ডবিহীন ভূপতি আর তার ভাইকে সেই মাঠে ধস্তাধস্তি করতে। তাই বলছি, সাবধান থাকিস। কথাটা শুনে একটু থেমে সমীরণ বলল, এ আর এমন কি, চাকরির সূত্রে এমন সব ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি যে এসব গল্প তার কাছে তুচ্ছ। সমীরণের এই কথায় সবাই চুপ করে তার দিকে তাকালো। অবনী দাদু হেসে জিজ্ঞেস করলেন, তাহলে বল না সমীরণ, শুনেছি শহরে এইসব হয় না। তাও তুই যেখানে আছিস সেখানে কি এমন দেখেছিস বলতো? গোবিন্দ বলল, হ্যাঁ রে, আজকের আড্ডাটা তোর অভিজ্ঞতার গল্প দিয়েই তাহলে হোক। সমীরণ পেয়ালায় একটা চুমুক দিল। কিছুক্ষণ বাইরে পুকুরের কালো জলের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করল, আমার প্রথম চাকরির পোস্টিং হয়েছিল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত জেলায়, চরনগর। সেই জায়গাটার নাম অনেকেই শোনেনি। একেবারে প্রত্যন্ত একটা অঞ্চল, চারিদিক ঘন জঙ্গলে ঢাকা। মানুষজনও খুব একটা বেশি থাকে না। ওই গ্রাম বলতে কয়েকটা মাটির ঘর, তাও স্টেশন চত্বর থেকে অনেকটা দূরে।
সেখানেই আমি স্টেশন মাস্টার হিসেবে যোগ দিতে যাচ্ছিলাম। সেই সময় পথে কোনো গাড়ি ঘোড়া পাওয়া গেল না। বাধ্য হয়ে একটা ছোট সুটকেস নিয়ে হেঁটেই রওনা দিলাম। সুটকেসে ছিল কিছু জামা কাপড়, কয়েকটা বই, কাগজ আর আমার চাকরির কাগজপত্র। মাঝে মাঝে পথিকদের জিজ্ঞাসা করে এগোচ্ছিলাম আর কি। যত ভেতরে ঢুকছিলাম ততই চারিদিক যেন নিস্তব্ধ হয়ে আসছিল। গাছপালার ভিড়ে আলো কম ঢুকত। দুপুরবেলাতেও মনে হতো যেন বিকেল নেমে এসেছে। আর এমন সময় হাঁটতে হাঁটতে হঠাৎ আমার চোখের সামনে পড়ল একটা রেল লাইন। আগাছায় ঢাকা, মনে হলো যেন বহুদিন কোনো ট্রেন এই পথে চলাচল করেনি। লাইনটার দুদিকে শুধু ঝোপঝাড় আর বুনো লতাপাতা। গাছগুলো এত ঘন যে দিনের আলো ঢুকতে কষ্ট হচ্ছিল। আমি তখন মনে মনে ভাবলাম, এই লাইন ধরে হাঁটতে থাকলেই নিশ্চয়ই স্টেশন পাওয়া যাবে। এভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ দূরে একটা ছাউনি চোখে পড়ল। ধীরে ধীরে কাছে আসতেই বুঝলাম সেটা আসলেই একটা রেল স্টেশন। কিন্তু কি ভাঙাচোরা অবস্থা! জংধরা টিনের ছাউনি, দেয়ালগুলো ফাটা ফাটা, আর সামনে নেম প্লেটটা বাঁকা হয়ে হেলে আছে। তাতে লেখা চরণগড় স্টেশন। নেম প্লেট দেখে মনে একটু স্বস্তি এলো। ঠোঁটে অনিচ্ছাকৃত হাসিও ফুটল। মনে হলো অবশেষে গন্তব্যে পৌঁছেছি। এতক্ষণে হয়তো কারোর দেখা পাবো, কিছুটা প্রাণের চিহ্ন মিলবে। দীর্ঘ কয়েক ঘন্টা হাঁটার পর আমারও সেই প্রত্যাশাই ছিল, কিন্তু স্টেশন চত্বরে পা দিতেই আমার বুকটা ধক করে উঠল। চারদিক একেবারে ফাঁকা, কোনো মানুষের চিহ্ন নেই। পরিত্যক্ত স্টেশনের মতো নিস্তব্ধ, যেন বছরের পর বছর এখানে কেউ আসেইনি। আমি অবাক হয়ে সুটকেসটা মাটিতে নামালাম। নিশ্চিত হতে ব্যাগের ভেতর থেকে নিয়োগপত্র বের করে দেখলাম স্পষ্ট লেখা আছে আমার পোস্টিং এখানেই, চরনগর স্টেশনে। কাগজটা আবার গুছিয়ে রাখতেই নিচু হয়ে সুটকেসটা তুললাম। দাঁড়াতে গিয়ে হঠাৎ চোখে পড়ল আমার থেকে প্রায় 15 হাত দূরে একটা লোক দাঁড়িয়ে আছে। কালো রোগা দেহ, পরনে মলিন ধুতি আর একটা পুরনো জামা। এতক্ষণ তাকে চোখেই পড়েনি, যেন হঠাৎ করেই কোথা থেকে এসে হাজির হলো। বুকটা ধড়াস করে উঠল। মনে হলো অজানা কিছু সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু পরক্ষণেই অদ্ভুত এক স্বস্তি এলো। অন্তত মানুষ তো দেখা গেল। আমি খানিকক্ষণ ইতস্তত করে বললাম, আপনি কে? কখন এলেন এখানে? লোকটা কেমন এক অদ্ভুতভাবে হেসে উত্তর দিল, আপনি কি স্টেশনের নতুন স্টেশন মাস্টার? হ্যাঁ, আমি এই স্টেশনের নতুন স্টেশন মাস্টার। লোকটার ঠোঁটে তখন এক অচেনা হাসি ফুটে উঠল। ধীরে ধীরে বলল, আসুন না বাবু, আপনার জন্যই তো অপেক্ষা করতেছিলাম। আগের মাস্টার মশাই তো চলে গেছেন, তারপর থেকে আমি আর কারোর সঙ্গে কথা বলতে পারিনি। আসলে আমার একটা চায়ের দোকান আছে, ওই যে দেখছেন না স্টেশনের শেষ মাথায়, ডান দিকে হেলে আছে, হ্যাঁ সেখানেই। আমি তাকিয়ে দেখলাম স্টেশনটার প্রান্তে সত্যি একটা ছোট্ট গুমটি মতো ঘর আছে। সেটাই বোধহয় লোকটার চায়ের দোকান। সে আবার বলল, এই লাইনে যাত্রী খুব একটা আসি না বাবু, সারা দিনে মোটে 2টো ট্রেন, তাও একটা সকালবেলা আর একটা আসে ওই রাত 12টার সময়। তবে দিনের বেলায় 2-1জন মানুষ নামলেও রাতের বেলায় কেউ এখানে নামে না। জায়গাটা দেখছেন না কেমন থমথমে, তাছাড়া আর কোনো গাড়ি দাঁড়ায় না বাবু। দোকানটাও কোনো মতে চলে, তবে আপনি আসায় একটু সঙ্গ পেলাম বলতে পারেন। আপনার চিন্তা নেই, চায়ের কোনো চিন্তা নেই, চাইলে রান্নাবান্নার ব্যবস্থাও আমি করে দিতে পারবো, বিনিময়ে সামান্য কিছু হলেই হয় আর কি। লোকটাকে দেখে বুঝলাম খুবই গরিব, বয়স হয়েছে, তবু সংসার চালাতে দোকানটা খুলে রেখেছে। মনে মনে ভাবলাম স্টেশনে থাকতে হলে এমন একজন মানুষেরও প্রয়োজন বটে। তাই আমি বললাম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এতে তো আমারই সুবিধা হবে। লোকটা মাথা নেড়ে বলল, তাহলে আসুন না বাবু, আপনার জন্য কোয়াটারও খালি আছে, আগের মাস্টার মশাই সেখানেই থাকতেন, আমি দেখিয়ে দিছি, আসুন।
লোকটা সুটকেসটা হাতে তুলে নিল। হেঁটে যেতে যেতে সে নিজেই পরিচয় দিল। বলল, আগে আমার নাম ক্ষুদিরাম মণ্ডল বাবু, তবে সবাই খুদে বলে ডাকে। মণিপুর গ্রামে আমার বাড়ি, এখান থেকে মোটে 2 মাইল দূরে। কিন্তু বাবু, আমার সময় জানেন তো কাটে এখানেই বেশি। যখন যা প্রয়োজন হবে আমাকে পাবেন আপনি। আসুন আসুন, তার কথা শুনে বুঝলাম লোকটা একটু বেশি কথা বলে, হয়তো একা থাকায় সঙ্গ পেলে খুশি হয়। আমিও খেয়াল করলাম আমার উপস্থিতিতে ওর চোখ মুখে যেন আনন্দ ফুটে উঠেছে। আমি জিজ্ঞেস করলাম, তা ক্ষুদিরাম, তোমার সংসারে কে কে আছেন? প্রশ্নটা শুনে লোকটার মুখটা হঠাৎ মলিন হয়ে গেল। চোখ নামিয়ে ধীর গলায় বলল, আমার বিবি ছাড়া আর কেউ নেই যে বাবু। তবে বউটার একটা জটিল ব্যারাম আছে জানেন তো, দিনের আলোয় সে চোখ খুলতে পারে না। সূর্যের আলো দেখলি চোখে ভয়ঙ্কর জ্বালাপোড়া করে। আগে আগে এমনটা ছিল না বাবু। ডাক্তার দেখাতে গেলে অনেক খরচ, তাই চিকিৎসা না করতে করতে চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে। আমি এক মুহূর্ত ভেবে বুঝলাম ক্ষুদিরামের স্ত্রী যে সমস্যায় ভুগছে সেটার নাম ফোটোফোবিয়া। এই রোগে দিনের আলো বা তীব্র আলোর দিকে চোখ রাখা যায় না। রোগীরা আলোর ঝলক সহ্য করতে পারে না, চোখে প্রচণ্ড ব্যথা হয়। চিকিৎসা করলে হয়তো কিছুটা উপশম সম্ভব, কিন্তু গরিব ঘরে সেটা করা দুঃসাধ্য। কথাটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। মনে হলো ক্ষুদিরামের মতো দরিদ্র মানুষগুলো সত্যি জীবনের সঙ্গে লড়াই করে কোনোভাবে বেঁচে থাকে। কথা বলতে বলতে জানলাম ক্ষুদিরাম আগের স্টেশন মাস্টারের রান্নাবান্নার কাজ করত। যা কিছু থাকতো তার একটা অংশ সে স্ত্রীকে দিয়ে দিত। লোকটার সততা বুঝতে আমার বেশি সময় লাগলো না। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের কোয়ার্টারে। দেখলাম স্টেশন সংলগ্ন একটা দোতলা বাড়ি, নিচে একটা ঘর, আর উপরের ঘরে উঠতে বাইরে লাগানো মরচে ধরা লোহার রেলিংওয়ালা সিঁড়ি ব্যবহার করতে হয়। সিঁড়িটার অবস্থা দেখে মনে হলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমি ঘরে ঢুকলাম। ভেতরে আসবাবপত্র বলতে খুব সামান্যই জিনিসপত্র। একটা খাট যার পায়াগুলো কাঁপা কাঁপা, একটা পুরনো টেবিল আর একটি চেয়ার রয়েছে যার একদিকের হাতল ভাঙা। টেবিলের ওপর কয়েকটা কাগজপত্র ছড়ানো ছিল, পাশে একটি হ্যারিকেন রাখা। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বিদ্যুতের সংযোগ আছে, তবু বুঝলাম বিদ্যুৎ না থাকলে ব্যবহার করার জন্যই হয়তো এটা রাখা হয়েছে। টেবিলের কোনায় একটি ওয়াকিটকি যন্ত্র চোখে পড়ল। বুঝলাম সেটার মাধ্যমেই অন্য স্টেশন বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এমন সময় দুপুর গড়িয়ে বিকেল হয় অবস্থা। একেতেই অসম্ভব খিদে পেয়েছে। ক্ষুদিরাম রান্নাঘরে ঢুকে পড়ল, আর কিছুক্ষণের মধ্যেই গরম গরম ভাত, ডাল আর আলুর তরকারির গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে। টেবিলে বসে খাওয়ার সময় খেয়াল করলাম রান্নাঘরে আগে থেকেই কিছু বাজারের জিনিস রাখা আছে। চাল, ডাল, আলু, লবণ, তেল সবই অল্প অল্প করে মজুদ। মনে হলো আগের স্টেশন মাস্টারই এগুলো কিনে রেখেছিলেন, পরে ট্রান্সফার হয়ে যাওয়ায় আর ব্যবহার হয়নি। মনে মনে ভাবলাম ক্ষুদিরাম চাইলে এসব জিনিস চুরি করে নিয়ে যেতে পারত, তবু তা করেনি। দরিদ্র হলেও লোকটা নেমো খারাপ নয়, সৎ। আমারও মনে হলো এই নিঃসঙ্গ স্টেশনে অন্তত একজন মানুষকে তো পেলাম যার উপর ভরসা করা যায়। যাক, ভালোই হলো। আমি যেমন একজন সঙ্গী পেলাম, ক্ষুদিরামও পেল কথা বলার মানুষ। ক্ষুদিরামের সঙ্গে গল্প করতে করতে জানলাম আগের যে স্টেশন মাস্টার ছিলেন তিনি নাকি একা থাকতে ভীষণ ভয় পেতেন। ক্ষুদিরাম তাকে বহুবার বুঝিয়েছিল, বাবু, এখানে ভয় পাওয়ার মতো কিছু নেই। আমি তো প্রতিদিনই এখানেই থাকি, কোনো অস্বাভাবিক জিনিস আমার চোখে পড়েনি, বিশ্বাস করুন। কথা শেষ করেই ক্ষুদিরাম হেসে বলল, তবে জানেন তো বাবু, একটাই ব্যাপার আছে, সেটা কি ভয় বলা যায় কি না জানি না। কিরকম ব্যাপার বলো তো? বাবু, আমার বউটা দিনের আলোয় চোখে কিছুই দেখতে পারে না। সূর্যের আলো চোখে লাগলেই কষ্ট হয়, তাই সন্ধে নামলেই বাড়িতে থাকতে পারে না। মনটা অস্থির হয়ে ওঠে।
তখনই পথে পথে বেরিয়ে পড়ে, আর এখানে চলে আসে। আমি আবার রাতের বেলায় চোখে কম দেখি, তাই গিন্নি আমায় সঙ্গে করে নিয়ে যায় বাড়িতে। এতে আবার ভয়ের কি আছে? মুখে বললে হয়তো আপনি বুঝবেন না। আসল ব্যাপার হলো গিয়ে, আমার বউটার চোখের মনে নেই বললেই চলে। সাদা ফাঁকা দুটো চোখ, অন্ধকারে দেখলে মনে হবে যেন ভিতর থেকে আলো জ্বলছে। আগের মাস্টার মশাই একদিন তাকে হঠাৎ দেখি ভিড় মেখেই অজ্ঞান হয়েছিলেন। আমি তো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে আমার, তাই আগে থেকেই আপনাকে বলি রাখলাম, যাতে আপনি ভয় না পান তাকে সামনে দেখে ফেললে। আমি সামান্য হেসে মাথা নেড়ে বললাম, না না, এতে ভয় পাওয়ার কিছু নেই। তুমি যখন আগে থেকে জানিয়ে দিলে, আমারও প্রস্তুতি রইল। আচ্ছা ঠিক আছে বাবু, আজ রাতের জন্য মুরগির মাংসের ঝোলের ব্যবস্থা করেছি। মুরগি আবার কোথায় পেলে? সে চিনতে আপনাকে করতে হবে না বাবু, এসব ব্যবস্থা হয়ে গেছে। আমি চলি। হ্যাঁ, এই বলে সে বিদায় নিয়ে গেল। মনে মনে ভাবলাম, লোকটা সত্যি অমায়িক। ঠিক করলাম মাসিক বেতন পেলে তাকে যা দিতাম তার থেকে কয়েকটা টাকা বেশি হাতে তুলে দেব। রাত তখন প্রায় 9টা। চারিদিক ঘন অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক অবিরাম শোনা যাচ্ছে। তার সঙ্গে কোথাও দূরে যেন শিয়ালের হুক্কা হুয়া ডাক, আবার জঙ্গলের ভেতর থেকে বুনো প্যাঁচার অদ্ভুত শব্দ। উত্তরবঙ্গের জঙ্গলের মতো এই সুরগুলো ভয় মিশ্রিত নিস্তব্ধতাকে আরো গাঢ় করে তোলে। আমি ওয়াকিটকির বোতাম ঘুরিয়ে সংযোগ করার চেষ্টা করছিলাম। আসার পর থেকে রেলওয়ে কোনো অফিসার বা কর্মচারীর সঙ্গে যোগাযোগ হয়নি। ঘণ্টাখানেক চেষ্টা করেও কোনো সাড়া মিলল না। অবশেষে হাল ছেড়ে টেবিলের ওপর যন্ত্রটা রেখে দিল। আর ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালো ক্ষুদিরাম, হাতে থালা, মুখে আগের মতোই হাসি। খাবার তৈরি হয়ে গেছে বাবু? তুমি আগে খেয়ে নাও না, আমি পরে খাচ্ছি। না না বাবু, আমার বয়স হয়েছে, বেশি খেলি অম্বল হয়ে যায়। অল্প করে পরে খেয়ে নেব খুন। এটা শুধু আপনার জন্যই বানিয়েছি। আজ আপনি প্রথম এলেন বলে কথা, তাই না করলে চলে। আচ্ছা ঠিক আছে, রাখো। ক্ষুদিরাম থালাটা টেবিলে নামিয়ে রাখলো। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ক্ষুদিরাম, এখানে কি রেলওয়ে দপ্তরের কোনো অফিসার বা কর্মচারী আসেন না? না বাবু, সচরাচর কেউ তো আসে না। খুব দরকার না হলে এদিকটায় কেউ পা বাড়ায় না। আগের মাস্টার মশাইকে দেখতাম মাঝে মাঝে কাগজপত্র নিয়ে কোথায় যেন যেতেন সাইকেলে চেপে, তবে এখানে কাউকে আসতে দেখিনি বাবু। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, বেশ, বুঝলাম। আমি একটু বসি বাবু, গিন্নি এক্ষুনি আসবে, আমাকে নিয়ে যাবে, তারপর বাড়ি ফিরে যাব। সকালে আবার চলে আসবো। খাবার আছে তো, সঙ্গে করে নিয়েছো তো? হ্যাঁ বাবু, আপনাকে চিন্তা করতে হবে না। আমি থালার দিকে তাকালাম। ক্ষুদিরাম ঢাকনা সরাতেই ধোঁয়া উঠল। সাদা ভাত, পাশে কটা গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, লবণ, আর এক বাটি লাল টকটকে মাংসের ঝোল। দেখেই খিদেটা যেন দ্বিগুণ বেড়ে গেল। আমি খেতে শুরু করলাম। সত্যি ভীষণ সুস্বাদু। খুব ভালো হয়েছে ক্ষুদিরাম। কিন্তু একসময় খেতে খেতে হঠাৎ থমকে গেলাম। আমার মুখের ভেতর কি যেন একটা শক্ত জিনিস আটকে গেল। খানিকটা অস্বস্তি নিয়ে আঙুল ঢুকিয়ে টেনে বের করতেই দেখি একটা মানুষের হাতের নখ। বুকটা কেঁপে উঠল, ভয়ে আমার গা শিরশির করে গেল। আমি চমকে জিজ্ঞেস করলাম, এটা এটা কি ক্ষুদিরাম? ক্ষুদিরাম বিনা ভাবনায় বলল, ও কিছু না বাবু,
মুরগির পায়ের নখ হবে বোধ হয়। আমি অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বললাম, না না, মুরগির নখ তো এরকম হয় না। ক্ষুদিরাম তখন মুখ নামিয়ে চুপ করে রইল। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে আর কিছু বললাম না। আমার খাওয়ার ইচ্ছেটাও চলে গেল। শুধু বললাম, ঠিক আছে, আমার পেট ভরে গেছে, থালা বাসনগুলো ধুয়ে রেখো। আমার কথা শেষ হতেই বাইরে হঠাৎ মেঘ গর্জে উঠল, তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। দমকা হাওয়ায় দরজার একটা পাশ খুলে গেল। তাকাতেই দেখি অন্ধকারের ভেতর দুটো ক্ষুদ্র আলোকবিন্দু টিম টিম করছে। খুব দূরে নয়, যেন যেন চোখের কাছে। ঘাড় বেয়ে ঠান্ডা শিহরণ নেমে গেল। আর ঠিক তখনই ক্ষুদিরাম শান্ত গলায় বলল, ওই যে দেখুন বাবু, গিন্নি আমার এসে গেছে। আচ্ছা, বেরিয়ে পড়ো তাহলে, বৃষ্টি বাড়তে পারে, চাইলে ছাতা নিয়ে যেতে পারো। না বাবু, তার প্রয়োজন হবে না। বাইরে তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমি দরজার কাছে দাঁড়িয়ে দেখলাম মহিলা ভেতরে এলেন না। আমার ডাক দেওয়ার সাহস হলো না। যদিও ক্ষুদিরামের মুখে শুনেছি তার স্ত্রীর চোখে অস্বাভাবিক জ্যোতি আছে, কিন্তু সামনে আসতে দেখলে তা কেমন প্রতিক্রিয়া হবে সেটা ভেবেই আমার বুকের ভেতর কাঁপুনি ধরল। ক্ষুদিরাম এঁটো থালা বাসনগুলো হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। ঘরের টিমটিমে বাল্বের আলোয় তখন স্পষ্ট দেখলাম অন্ধকারের ভেতর থেকে দুটো হাত বেরিয়ে এলো। মুহূর্তেই গাটা কেঁপে উঠল আমার। হাত দুটো যেন মানুষের নয়, তালু শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে, চামড়া ফেটে ফেটে মাছের আঁশের মতো হয়ে আছে। কিছুটা অংশ উঠেও গেছে। আঙুলগুলো ভীষণ লম্বা, নখগুলো অস্বাভাবিক ধারালো, যেন কোনো শিকারের থাবা। ঘুমটার আড়াল থেকে দুটো আলোর বিন্দু মাঝে মাঝে জ্বলছে আবার নিভছে। বোঝা গেল তিনি চোখের পলক ফেলছেন। নিঃশব্দে হাত বাড়িয়ে থালাগুলো নিয়ে নিলেন। আমি স্থির হয়ে সব দেখছিলাম। তারপর ক্ষুদিরামের স্ত্রী অন্ধকারের ভেতর থেকেই মাথাটা ঘুরিয়ে নিয়ে আমার দিকে তাকালো। সেই দুটো আলোক বিন্দু যেন আমার বুকের ভেতর বিদ্যুতের মতো বিঁধে গেল। আমার শ্বাস আটকে আসছে। শুধু দেখলাম ক্ষুদিরাম শেষবারের মতো আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত শীতল হাসি দিল। তারপর স্ত্রীর পাশে দাঁড়িয়ে ভিজতে ভিজতেই অন্ধকারে পা বাড়ালো। দুজনকে পিছন থেকে দেখতে পেলাম। বৃষ্টি ভেজা রেলওয়ে চত্বর জুড়ে ধীরে ধীরে হাঁটছে। আশ্চর্য হলাম দেখে, ক্ষুদিরামের স্ত্রী তাকে ছাড়িয়ে অনেকটা লম্বা। ক্ষুদিরাম নিজেও লম্বা মানুষ, কিন্তু তার স্ত্রীর গড়ন যেন মানুষের স্বাভাবিক সীমা ছাড়িয়ে গেছে। মনে হলো যদি তিনি হঠাৎ সামনে এসে দাঁড়ান, আমার শরীরের প্রাণ পাখি তখনই উড়ে যাবে। বুঝলাম কেন আগের স্টেশন মাস্টার ভিমডি খেয়ে অজ্ঞান হয়েছিলেন। গা শিউরে উঠল। তাড়াতাড়ি দরজা বন্ধ করে ভেতরে এসে বসলাম। সকালে ঘরটা ঘুরে দেখেছিলাম। উপরের দোতলার ঘরে রাখা আছে টর্চ লাইট, সিগন্যাল দেখানো লাল সবুজ পতাকা, কিছু ম্যাপ আর পুরনো কাগজপত্র। জানি রাত 12টায় ট্রেন যাবে এই লাইনের ওপর দিয়েই, তখন সিগন্যাল দেখাতে হবে।
ঘড়িতে দেখলাম তখন 11টা মতো বাজে। বৃষ্টি একটু থেমে আবার জোরে শুরু হয়েছে। সুতরাং ওয়াকিটকি হাতে নিয়ে প্রাইভেট টর্চ লাইটটাও সঙ্গে করে ঘরের বাইরে বেরোলাম। দরজায় তালা এঁটে জংধরা লোহার সিঁড়ি বেয়ে দোতলার ঘরে উঠলাম। ঘরটা বহুদিন খালি পড়ে থাকার কারণে ভ্যাপসা গন্ধে ভরে আছে। জানলাগুলো একে একে খুলে দিলাম। সামনে রেল লাইনের দিকে ছোট্ট একটা ব্যালকনি আছে, সেখানেই দাঁড়িয়ে সিগন্যাল দিতে হবে। এদিকে বৃষ্টির জোর বাড়ছিল, বাতাসে গাছের ডালপালা কাঁপছিল অস্বাভাবিক জোরে। একা একা ঘরে দাঁড়িয়ে কেমন একটা অদ্ভুত নিঃসঙ্গতা আমাকে আচ্ছন্ন করে ধরল। আর ঠিক তখনই ওয়াকিটকির ভেতর থেকে হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? মিস্টার সমীরণ, আপনি কি লাইনে আছেন? আমি চমকে গেলাম। মনে হলো স্বপ্ন দেখছি, তবু তড়ি ঘড়ি যন্ত্রটা হাতে তুলে নিয়ে বললাম, হ্যাঁ 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 হ্যাঁ, আমি সমীরণ বলছি। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? ও পাশ থেকে একটা কাটা কাটা স্বর ভেসে এলো। মিস্টার সমীরণ, আপনি কোথায় আছেন? আজ সকালেই আপনার অফিসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখনো আপনি আসেননি। স্যার, আমি তো সকালেই পৌঁছেছি, কিন্তু এখানে কাউকে পাইনি, কারোর সঙ্গে যোগাযোগও হয়নি সারাদিন। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এক মিনিট, আপনার সঙ্গে কি কেউ আছে? আমি একজন মহিলার কান্নার শব্দ পাচ্ছি। কেউ কি কান্না করছে? আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। চারদিকে চোখ বুলিয়ে দেখলাম ঘরে আমি একাই আছি। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি উত্তর দিলাম, না না স্যার, আমার সঙ্গে তো কেউ নেই, নিশ্চয়ই আপনার ভুল হচ্ছে কোথাও। কিন্তু ওপাশ থেকে আবারও এলো কণ্ঠস্বর, কই দাঁড়ান তো দেখি। না না, আমি তো স্পষ্ট শুনছি, একজন মহিলা কাঁদছে আপনার কাছেই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। আমি চিৎকার করে বললাম, না না স্যার, এখানে কেউ নেই। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছেন? কথাটা বলতে বলতে লাইনটা কেটে গেল। যতবার চ্যানেল ঘোরালাম আর কোনো সাড়া পাওয়া গেল না। মনে হলো যেন পৃথিবীর সঙ্গে আমার একমাত্র যোগাযোগও ছিঁড়ে গেল। আবার ভয়ঙ্কর নিঃসঙ্গতা আমাকে ঘিরে ধরল। আর এমন সময় হঠাৎ প্রবল বিদ্যুৎ চমকালো। আলোর ঝলক এক মুহূর্তের জন্য পশ্চিম দিকের জানালায় পড়ল। নিচের রেল লাইনটা স্পষ্ট দেখতে পেলাম। রেল লাইনের অপর প্রান্তে বিস্তৃত ঘন জঙ্গল, সেখানে লম্বা লম্বা দেবদারু গাছ দাঁড়িয়ে আছে। আর সেই আলোর ঝলকে যা দেখলাম, আমার বুকের ভেতরটা জমে বরফ হয়ে গেল। একটা মহিলা, ঘোমটা টানা মাথায়, তিনি দাঁড়িয়ে আছেন জঙ্গলের মধ্যে। কিন্তু অস্বাভাবিকতা হলো, তার গড়ন 2 তলা সমান দেবদারু গাছগুলোর থেকে উঁচু। বিদ্যুতের আলো নিভে গেল। অন্ধকারে আবার ভেসে উঠল 2টো আলোক বিন্দু। তারা টিম টিম করছে, দপ করে নিভছে আবার জ্বলছে। আমার মনে হলো সেই অবয়ব চোখের পলক ফেলছে আর আমার দিকেই তাকিয়ে আছে। আমার শরীরে রক্ত যেন জমে গিয়ে বরফ হয়ে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হলো আমি আর এক মুহূর্ত বাঁচব না। আমি দ্রুত ছুটে গিয়ে সামনের জানলাটা বন্ধ করলাম। তারপর ডান দিকের দেয়ালের জানলাটা বন্ধ করে বাঁ দিকেরটার দিকে হাত বাড়ালাম। আর ঠিক তখনই আমার পাটা যেন হঠাৎ থমকে গেল। বাঁ দিকের জানলার ওপাশে একটা মুখ, অস্বাভাবিক বড়, ফাঁক দিয়ে ওকে মারছে। ভয়ে ভয়ে শরীর ঝুমে গেল। মুখটার আকার যেন মানুষের চেয়ে 4-5 গুণ বড়। কপালের হাড় থেকে থুতনির ফাঁক পর্যন্ত প্রায় পুরো জানালাটা ঢেকে ফেলেছে। কালচে শ্যাওলার মতো ত্বক, ফোলা ঠোঁট, ফাঁকা গর্তের মতো চোখের কোটরে ধবধবে আলোর বিন্দু জ্বলছে। তার হাত জানালার গড়াত শক্ত করে ধরে আছে, আর সেই হাতগুলো এক একটা যেন জানালার সমান।
কালো থাবার চামড়া শুকিয়ে গিয়ে আষ্টে হয়ে গেছে, আর জায়গায় জায়গায় মাছের আঁশের মতো উঠে গেছে। লম্বা ধারালো নখগুলো অন্ধকারে চকচক করছে। মুহূর্তেই মনে হলো যদি সে হাত বাড়ায় আমার শরীরটা সহজেই ছিঁড়ে ফেলতে পারে। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছি। বুকের ভেতর দম আটকে আসছিল। আর ঠিক তখনই হঠাৎ ক্ষুদিরামের কণ্ঠস্বর ভেসে এলো। আশ্চর্য, সেই কণ্ঠ বাইরে থেকে নয়, যেন ঘরের চার দেওয়ালের ভেতর থেকে। ঘরের প্রতিটি কোণ থেকে একসঙ্গে চারিদিক জুড়ে ভেসে আসছে তার গলা। আমাদের সঙ্গে থেকে যান বাবু, আমরা একা থাকতে পারি না। আমার সে বড় ভয় লাগে একা থাকতে বাবু। একদিন ও আমাকে ছেড়ে চলে গেছিল, কিন্তু আমি ওকে বেঁধে রেখেছি যেদিনই। আর এখন আপনি এসেছেন, তাহলে এইবার থেকে আমাদের সঙ্গেই থাকুন। ক্ষুদিরামের সেই কণ্ঠস্বর যেন হাজারটা জাহাজ একসঙ্গে ভোঁ ভোঁ করে বাজছে। আমার কান ফেটে যাচ্ছে, মাথার ভেতর ভোঁ ভোঁ শব্দে রক্ত জমাট বাঁধছে। আমি আর সহ্য করতে পারলাম না, গলা ফেটে চিৎকার করে উঠলাম, না না, থামো থামো, তোমরা থামো। কিন্তু সেই চিৎকারের কোনো প্রভাব হলো না, বরং জানালার উপাশে দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর অবয়ব হঠাৎ নিঃশ্বাস ফেলল। আর সেই নিঃশ্বাস ঠান্ডা হাওয়ার মতো শরীর ভেদ করে ঘরে ঢুকে গেল। আমার অস্থি মজ্জা পর্যন্ত জমে গেল সেই ঠান্ডায়। দাঁতে দাঁত লেগে আমি কাঁপতে লাগলাম। তারপর চারপাশে শোনা গেল ভয়ঙ্কর এক হাসি। হাসিটা ছিল না মানুষের, যেন কোনো ফাঁকা গুহায় বাতাস হু হু করে বয়ে গেলে যে শব্দ হয় তেমন। কিন্তু তার ভেতরে আবার ছিল শয়তানি মজা, এক অমানবিক উল্লাস। আমার মাথা ঘুরতে লাগলো, চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। ঠান্ডা ঘামের ফোঁটা গড়িয়ে পড়লো আমার গলা বেয়ে। আর শেষ মুহূর্তে মনে হলো আমি আর বাঁচব না। আর্তনাদের মতো গলার স্বর বেরিয়ে এলো, আর তারপর সবকিছু অন্ধকার। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সমীরণ চুপ করে গেল। চায়ের দোকানের ভেতর এক নিস্তব্ধতা নেমে এলো। কেউ শ্বাস নিচ্ছে তাও বোঝা যাচ্ছিল না। সবাই শিরদাঁড়া সোজা করে শুনছিল তার বর্ণনা। পচা এক সময় গলা খাঁকড়িয়ে বলল, সে কি রে, ওগুলো তাহলে কি ছিল? ক্ষুদিরাম বা কে? তুই বা সেখান থেকে কি করে বেরোলি? আমি কি করে বেরিয়েছি জানি না। আসলে আমি নিজে বেরোতে পারিনি, আমাকে বের করে আনা হয়েছিল। আমার কপাল ভালো ছিল, আমাকে এক সিনিয়র অফিসার, যিনি আমার সঙ্গে ওয়াকি টকিতে কথা বলেছিলেন, তিনি সদলবলে সেখানে পৌঁছে গিয়েছিলেন। কি করে বুঝলি? তুই তো অজ্ঞান হয়ে গিয়েছিলি। হ্যাঁ, আমি নিজে কিছুই বুঝিনি, পরে অফিসারের কাছ থেকেই শুনেছিলাম। আমার যখন জ্ঞান ফিরল দেখি আমি শুয়ে আছি একটা কোয়ার্টারে, একটা বেডে। কিন্তু সেটি ওই কোয়ার্টার নয়, অন্য জায়গা। আমার পাশেই কাঠের চেয়ারে বসেছিলেন শশধর হালদার, রেলওয়ের সিনিয়র অফিসার, যিনি ওই সময় পুরো অঞ্চলের দায়িত্বেই ছিলেন। হালদার মশাই গম্ভীর মুখ করে বসেছিলেন। ঘরের ভেতর আরও দুজন লোকাল গার্ড দাঁড়িয়েছিল। আমার মাথা ঝিমঝিম করছিল। আমি উঠে বসার চেষ্টা করতেই হালদার মশাই হাত তুলে বললেন, থাক, শুয়ে থাকুন, এখনই আর ওঠার দরকার নেই, আপনি দুর্বল। বাই দ্য ওয়ে, আমি শশধর হালদার। আমি আপনার জন্য সারাদিন অপেক্ষা করেছি এখানে। এই অঞ্চলের দায়িত্ব আমারই। অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পাইনি। আপনার আজকে পোস্টিং হওয়ার কথা ছিল, সুতরাং বাধ্য হয়ে শেষে বিকেলের দিকে স্টেশনে এসেছিলাম। আর তখনই বুঝেছিলাম কিছু একটা গন্ডগোল হয়েছে।
পরে রাতের দিকে অনেক চেষ্টার পর যখন আপনার সঙ্গে ওয়াকিটকিতে কথা বললাম, তখনই নিশ্চয়তা পেলাম। মনে আছে আমি বলেছিলাম একজন মহিলার কান্নার শব্দ পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, কিন্তু এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে চিঠি পাঠানোর সময় হয়তো স্পষ্ট জানানোর দরকার ছিল। আসলে চরণগড় নামে দুটি স্টেশন আছে, দুটোই একই নামে, কিন্তু এই দুটি স্টেশনের দূরত্ব মাত্র 3 মাইল। এর মধ্যে একটা স্টেশন বহু আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, আর আপনি গিয়ে উঠেছিলেন সেই পরিত্যক্ত স্টেশনেই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম হালদার মশাইয়ের দিকে। তিনি একটু থেমে আবার বললেন, ওই স্টেশন বহু বছর ধরেই জনশূন্য, কারণ এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেখানে। ক্ষুদিরাম নামের এক পাগলাটে লোকের ছিল একটা চায়ের দোকান। প্রতিদিন সকালে শহরে কাজে যাওয়ার আগে এক মেয়ে কদলীবালা তার দোকান থেকে চা খেত। কদলী শহরের এক প্লাস্টিক কারখানায় কাজ করত। ভোরে চা খেয়ে ট্রেন ধরে কাজে যেত। তবে ক্ষুদিরামের চোখে কদলীবালা ধরা দিয়েছিল অন্যরকম আলোয়। সে একদিন কদলীকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু কদলী ছিল সোজা সাপটা মেয়ে। ক্ষুদিরামকে সে কখনো সেই চোখে দেখেনি, তাই স্পষ্ট জানিয়ে দেয় এটা সম্ভব নয়। আর সেখানেই হলো সর্বনাশ। ক্ষুদিরামের মাথায় রাগ আর হিংসার ভূত চেপে বসল। সে তখন এক তান্ত্রিকের কাছে গিয়ে ভয়ঙ্কর এক বশীকরণ বাণ প্রস্তুত করল। তারপর কদলীর ওপর সেই বাণ প্রয়োগ করা হলো। একদিন চায়ের সঙ্গে এক বিশেষ জড়িবুটি, যাতে বশীকরণের মন্ত্রের বীজ বপন করা ছিল, সেটা খাইয়ে দেয়। তারপর থেকে কদলী যেন নিজে মানুষ রইল না, একেবারে ক্ষুদিরামের দাসী হয়ে গেল। ক্ষুদিরাম যা বলতো কদলী তাই করত। চোখে তার কোনো প্রতিরোধের আলো রইল না। বিয়ে করল ক্ষুদিরাম তাকে, কিন্তু সেটা প্রেম নয়, একটা দাসত্ব। কদলী নিজের ইচ্ছায় কিছুই করতে পারত না। আমি শিউরে উঠলাম। হালদার মশাই চোখ নামিয়ে বললেন, সেই বশীকরণের এতটাই ক্ষমতা ছিল যে কদলী একদিন মুখে বলেছিল ক্ষুদিরামকে ছেড়ে সে কোনোদিন যাবে না, অথবা বলা যায় তাকে বাধ্য করা হয়েছিল না যেতে। কিন্তু নিয়তির খেলা অন্যরকম ছিল। সেদিন গভীর রাতে ক্ষুদিরামের হঠাৎ প্রচণ্ড জ্বর এলো। সে কদলীকে আদেশ করল ডাক্তারকে নিয়ে আসতে হবে। কদলী তখন এক আচ্ছন্ন মানুষের মতো বেরিয়ে পড়ল। অন্ধকার রাতে রেললাইন পেরিয়ে সোজা হেঁটে যাচ্ছিল, আর ঠিক তখনই 12টার ট্রেন এসে ঝড়ের বেগে তাকে ছিঁড়ে খুঁড়ে ফেলে দিল। কদলীবালার মৃত্যু হলো সেখানে। কিন্তু মৃত্যুতে মুক্তি পেল না কদলী, কারণ জীবদ্দশায় বশীকরণে বাঁধা ছিল সে। মৃত্যুর পরও সেই বন্ধন কাটেনি। কদলী পরিণত হলো এক ভয়ঙ্কর পিশাচিনীতে। ক্ষুদিরামের পাশ থেকে সরে দাঁড়ালো না সে, বরং অন্ধকার রাতে স্টেশন চত্বরে নেমে এলো এক অচিন্তনীয় ভয়ের ছায়া। লোকজন ক্ষুদিরামের দোকানে যাওয়া বন্ধ করে দিল, কারণ দোকানের চারপাশে তখন এক ধরনের পচা গন্ধ ছড়িয়ে পড়ত, যেন কোথাও একটা মরা হাঁস বা পচা কিছুর মাংস পুঁতে রাখা হয়েছে। ক্ষুদিরামের শরীর থেকেও সেই বাজে গন্ধ বেরোতে লাগলো। তার মুখমণ্ডল পাল্টে গেল, চোখে মুখে যেন উন্মাদনা নেমে এলো। দিন দিন সে আধ পাগল থেকে একেবারে পুরো পাগল হয়ে গেল। অবশেষে একদিন ক্ষুদিরাম আর সহ্য করতে পারল না। হয়তো কদলীর আত্মা তার ঘাড়ের উপর এমনভাবে চেপে বসেছিল, হয়তো দম বন্ধ করা পিশাচিনী তার জীবনটাকে এমনভাবে গ্রাস করে ফেলছিল যে এক রাতে সে নিজেই ট্রেনের সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করল। কিন্তু তাতেও মুক্তি পেল না। তার আত্মাও ওই স্টেশন চত্বরে বাঁধা পড়ে রইল কদলীর সঙ্গে। তখন থেকেই সেই স্টেশনকে মানুষ এড়িয়ে চলে। শেষে কর্তৃপক্ষ বাধ্য হয়ে সেটিকে পরিত্যক্ত ঘোষণা করল। তারপর এই স্টেশনটা বানানো হলো 3 মাইল দূরে। অবশ্য এই সমস্ত ঘটনা মৃত্যুর আগে সেই তান্ত্রিকই সমস্ত কিছু বলে গেছে, যে কদলীকে বশীকরণ করার জন্য ক্ষুদিরামকে সাহায্য করেছিল। আর এখন মানুষ যাতায়াতের জন্য এই স্টেশনে কেউ যায় না। বর্তমানে আমরা যেখানে রয়েছি এই স্টেশনকে ব্যবহার করা হয়। আমি স্তব্ধ হয়ে সব শুনছিলাম। হালদার মশাইয়ের কথা শেষ হতেই মনে হলো
আমার চোখের সামনে সমস্ত ঘটনা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আজও আমার পোস্টিং ওই স্টেশনেই, তবে ভুলেও আমি আর কখনো 3 মাইল দূরের সেই পরিত্যক্ত স্টেশনের দিকে পা বাড়াইনি। চুপচাপ শুনছিল সবাই। চায়ের দোকানের ভেতরে তখন থমথমে নীরবতা। গোবিন্দ গা ঘেঁষে এসে ফিসফিস করে বলল, চল সমীরণ, অনেক রাত হয়েছে, বাড়ির দিকে যাই। অবনী দাদু তখন হাত তুলে বললেন, ওরে দাঁড়া রে, দোকানটা বন্ধ করি আগে, তারপর না হয় একসঙ্গেই রওনা দেওয়া যাবে খন। সেই রাতে কেউ আর একা ফেরেনি। দোকান বন্ধ করে সকলে একসঙ্গে রওনা দিল গ্রামের পথে। রাতের আকাশ মেঘে ঢাকা, বাতাসে কেমন এক ভুতুড়ে শীতলতা। মনে হচ্ছিল যেন অদৃশ্য কারা তাদের পেছন থেকে পথ চেয়ে দেখছে। শুনলেন তালপুকুরের চায়ের দোকান। তো বন্ধুরা, আজকের এই ভৌতিক যাত্রা এখানেই শেষ করা হোক। আশা করছি আপনারা গল্পটা মন দিয়ে শুনেছেন। তবে এখন আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনারা কোথা থেকে আমাদের গল্পটা শুনছেন অবশ্যই আপনার নামের সঙ্গে লিখে জানাতে ভুলবেন না। আর সঙ্গে বলুন তো, আপনার শহরে বা আপনার গ্রামে এবছর দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে? কেউ কি প্যান্ডেল সাজানোর কাজে ব্যস্ত, নাকি ইতিমধ্যেই ঢাকের আওয়াজে চারিদিক গরম হয়ে উঠেছে? আপনাদের নিজের জায়গার প্রিপারেশন কেমন সেটা কিন্তু আমি সত্যিই জানতে চাই, এবং অবশ্যই আমাদের অডিয়েন্সরাও জানতে চায়। কমেন্টে লিখে জানান। আর যদি ভালো লাগে আমাদের এই ভৌতিক গল্পগুলো, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন একবার আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক প্রশ্নের উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নামগুলো একবার দেখে নিই। সঠিক উত্তর দিয়ে কমেন্ট করেছিলেন তাপস দাওয়ান, মিঠুন, কবিতা মণ্ডল, রুবিয়া মল্লিক, আসাম থেকে রোজ। এছাড়া সঠিক উত্তর দিয়েছেন শেখ সাহারুল, মল্লিকা বারিক, মানস জানা, পূজা দত্ত, সালমান, শুভ্রানী সেন শর্মা, রিতম বাড়ি, রনি দাস, মানুয়ার, শুভ মালিক, সুজয় দাস, পলাশ, জিয়াউল রহমান শেখ, সুব্রত দাস, আরতি রাজু মণ্ডল, সোনা নাথ, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, গিয়াস, রোজিনা, রিয়াসা, মুজাফর এবং আয়ুষ্মান। এছাড়া অনেকেই সঠিক উত্তর লিখে কমেন্ট করেছেন, কিন্তু সকলের নাম নিতে গেলে ভিডিওটি লেন্দি হয়ে যাবে, তাই অনুগ্রহ করে কেউ আপসেট হবেন না। অবশ্যই আপনার নামের সঙ্গে আপনি কোন জায়গা থেকে আজকে গল্পটি শুনলেন এবং আপনার ওই জায়গার দুর্গাপুজোর প্রস্তুতি এবছর কেমন, অবশ্যই আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান। আপনাদের মধ্যে থেকে বাছাই করা নাম আমি শেয়ার করব আগামী গল্পে। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে একটি টান টান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে। সকলের জন্য একরাশ ভালোবাসা দিয়ে শেষ করছি আজকের এপিসোড। ধন্যবাদ।